আসসালামু আলাইকুম। আমরা বার কাউন্সিল বিগত সময়ের বার বিজিএস এর সকল প্রশ্ন পড়ার চেষ্টা করছিলাম আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য। তবে ক্লাসগুলো শুধু বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য নয়, এগুলো যারা আগামীতে প্রিলি দিবেন, অর্থাৎ বার কাউন্সিল পরীক্ষা, প্রিলি এমসিকিউ পরীক্ষা দিবেন, এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ক্লাসগুলো সবাই দেখবেন ইনশাল্লাহ, অনেকটা কাজে লাগবে। তবে আজকে আমরা চেষ্টা করব যে বার কাউন্সিলের যে ইথিক্স এন্ড অর্ডার, বার কাউন্সিল এখান থেকে যে 10 মার্কসের আপনার রিটেন প্রশ্ন আসে, ওই জায়গাটা আমরা চেষ্টা করব যেন আপনারা দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 থেকে 10 মার্কস কিভাবে পাওয়া যায়, ওভারঅল আমরা ব্রডলি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শেষে আপনাদের সাজেশন থাকবে কি প্রশ্ন পড়বেন কি পড়বেন না, আর অনেকগুলো টিপস থাকবে, আশা করছি অনেক বেশি কাজে লাগবে। আর এই ক্লাসটার মধ্য দিয়ে আপনারা বার কাউন্সিল যে দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এবং কন্ডাক্ট অ্যান্ড ইথিকেট যে 4টা অধ্যায় আছে, সব মোটামুটি আপনারা ভালো একটা ধারণা হবে, যেটা আপনারা এর আগে কখনো শুনেন নাই। আমি ওইভাবে ট্রাই করবো ইনশাল্লাহ। প্রথমে আপনারা কি করবেন, যে অনুচ্ছেদ গুলো আছে এগুলো পিলি আকারে দেখার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে, কারণ পিলি আকারে যদি আপনারা দেখেন, যদি দেখেন আপনারা এক অনুচ্ছেদে আওতা আরম্ভ আছে, 2 বার কাউন্সিলের সংজ্ঞা দেওয়া আছে, 3 বার কাউন্সিল, 3 সাথে যদি আমরা 33 দেখি তাহলে বার, এখানে ট্রাইব্যুনাল, হ্যাঁ 33 ট্রাইব্যুনাল, 39 আপনার হলো বার অ্যাসোসিয়েশন, তারপরে হলো 4 হলো বার কাউন্সিলের মেয়াদ 3 বছর, তারপরে 5 বার কাউন্সিল গঠন, 5 কোতে বলতেছে একজন সদস্য পরপর 2বারের বেশি সদস্য থাকতে পারবে না। তারপরে হলো 6 হলো সভাপতি সহসভাপতি, হ্যাঁ। তারপরে হলো আপনার 8 হলো নির্বাচন, 9 নোটিশ, 10 কার্যাবলী আছে, 11 কমিটি আছে, 11 খতে নিবন্ধন কমিটি আছে, 12 শূন্যপদ পূরণ, 18 আইনি ব্যবস্থা কেন নেওয়া যাবে না, আইনি ব্যবস্থা নেওয়ার কোনো ইয়ে নাই, 19 আইনজীবী না হয়ে আইন চর্চা করলে কি হবে, 41 শাস্তি 6 মাস, অর্থাৎ আইনজীবী না হয়ে আইন চর্চা করলে হাইকোর্টে। তারপরে হলো হাইকোর্টে আইন চর্চা করার যোগ্যতা 21 বলা আছে, 27 এক অনুচ্ছেদে বলা আছে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা, 27 বলা আছে অ্যাডভোকেট হওয়ার অযোগ্যতা, 32 শাস্তি 3 প্রকার, 33 আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি ট্রাইব্যুনাল, হ্যাঁ, 34 ট্রাইব্যুনালের কাজ মানে কার্যাবলী, এবং 36 ট্রাইব্যুনাল মানে আপিল বা রায়ের বিরুদ্ধে, 39 পড়ে ফেলেছি যে বার অ্যাসোসিয়েশন, তারপরে 40 বিধি পরিবর্তন করবে সরকার। এই যে বিষয়গুলো, এগুলা যদি আপনারা একবার যদি মুখস্থ রাখতে পারেন তাহলে ওভারঅল আপনাদের একটা ধারণা হয়ে যাবে। এরপরে আপনারা দেখতে পারেন যে এটা রাষ্ট্রপতির আদেশ প্রদান, অর্থাৎ 18 মে 1972 সালে এটা ইয়ে হয়েছে, এবং এটি রাষ্ট্রপতির 46 নং আদেশ। মোট অনুচ্ছেদ আছে 46টি, মোট অধ্যায় আছে 4টি। এটি একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এবং এই আইন প্রকৃতি যদি আমরা দেখি, এটা একটা মূল বা এটা পদ্ধতিগত আইন। 3 ধরনের সংগঠন আছে যেটা বললাম, 3 বার কাউন্সিল, 33 ট্রাইব্যুনাল এবং 39 বার অ্যাসোসিয়েশন। আশা করছি এই বিষয়গুলো আপনারা ফার্স্ট টাইম একটু মনে রাখার চেষ্টা করবেন। পরবর্তীতে এসে আপনারা দেখার চেষ্টা করবেন যে আসলে একটু ডিপলি দেখবেন যে অনুচ্ছেদ আসলে 3-এ এই যে বার কাউন্সিল জিনিসটা, এটা কি, এটা বললাম যে এটা একটা স্বায়ত্তশাসিত, এটা একটা প্রতিষ্ঠান যার একটা সিলমোহর থাকবে, মানে যার বরাবর যার বিরুদ্ধে মামলা করা যাবে, যিনি মামলা করতে পারবে, এবং স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জন বিষয়গুলো সবই করতে পারে একটা বার কাউন্সিল। ঠিক আছে। এরপরে হলো এখানে যে 4 অনুচ্ছেদে বলা আছে যে এটা 3 বছর মেয়াদ থাকবে 1 জুলাই থেকে, সে বিষয়টি একটু দেখলেই হলো। হ্যাঁ। এরপরে ধরেন 5 অনুচ্ছেদে বলা আছে এখানে সদস্য থাকবে 15 জন, এর মধ্যে 7 জন হবে সমগ্র বাংলাদেশে আইনজীবীদের মধ্য থেকে নির্বাচিত, আর আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনের থেকে আইনজীবীদের মধ্য থেকে নির্বাচিত আরো 60 জন। একজন পরাধিকার বলে অ্যাটর্নি জেনারেল থাকবেন, অর্থাৎ সদস্য থাকবেন টোটাল এখানে সদস্য থাকবে হচ্ছে 15 জন।
এখন পাশে যদি আপনারা বিডি 91টাও যদি দেখেন যে এখানে আসলে বার কাউন্সিলের পদটা কখন শূন্য হবে, আমরা যদি এটা মনে রাখার জন্য যদি বলি টনি অফ, অর্থাৎ দিয়ে যদি আমরা যদি 3টা মিটিং যদি কেউ যদি অনুপস্থিত থাকে পরপর অনুমতি ছাড়া চেয়ারম্যানের, তারপরে হলো দন্ত নরসিংহের নিয়ে যদি আমরা দেখি যদি কেউ যদি নিয়োগ প্রাপ্ত হয়ে যান কোনো সদস্য বা বিচারক হিসাবে, দিয়ে যদি মনে করেন আইনজীবী তালিকা থেকে তার নাম যদি অপসারণ করা হয় এবং দিয়ে পদত্যাগ করা হয়, তাইলে আমরা সংক্ষেপে মনে রাখলাম কখন একটা শূন্যপদ পূরণ হবে, যখন টনি অফ হবে। এই হলো মোটামুটি রূপকথে কথাবার্তা। এরপরে দেখেন আহ, আপনার আমরা অনুচ্ছেদ 6টা যদি আমরা একটু দেখি, যে এখানে বলা আছে আপনার অনুচ্ছেদ 6 কি বলা আছে, অনুচ্ছেদ 6তে বলা আছে বার কাউন্সিলের একজন একজন চেয়ারম্যান থাকবে, আরেকজন ভাইস চেয়ারম্যান থাকবেন, এবং পরদিকের বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হবেন বাংলাদেশের চেয়ারম্যান। এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। এবং আহ, আমরা যদি এগুলার সাথে অর্থাৎ অনুচ্ছেদ 6-এর সাথে আপনারা 28, 29, 33, 52 অনুচ্ছেদগুলো একটু মিলেই পড়বেন। অর্থাৎ বার কাউন্সিলের মেয়াদ শুরুর প্রথম 1 মাসের মধ্যে সবার আয়োজন করা হবে, বিধি 28-এ বলা আছে 1 মাসের মধ্যে। হ্যাঁ, 29-এ বলা আছে বার কাউন্সিল সাধারণ সভা বার কাউন্সিল চেয়ারম্যান আহ্বান করবেন, এবং অথবা যদি কোনো কারণে তিনি না পারেন তাহলে ভাইস চেয়ারম্যান করবেন। এবং 33-এ বলা আছে এখানে আহ, আপনার বার কাউন্সিলে কোরাম হবে 5 জনে, অর্থাৎ 3/1 অংশ মানে সদস্য উপস্থিত থাকতে হবে। এই হলো কথাবার্তা। তাইলে 15 জনের মধ্যে যদি 5 জন থাকে, এই যে 3/1 অংশ তারাই হচ্ছে হলো কোরাম। এবং 52-তে বলতেছে নির্বাচন। হ্যাঁ, বার কাউন্সিল গঠিত হওয়ার পরে প্রথমে সভাপতি বা বার কাউন্সিলের চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে, যেটা ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবে, কোনো গোপন ব্যালটের মাধ্যমে নয়। এরপরে 6 আপনারা সচিবের বিষয়টা দেখবেন, যে সচিব আসলে জেলা জজ, অতিরিক্ত জেলা জজের মধ্য থেকে একজনকে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। হ্যাঁ, এরপরে হলো 49 বিধিতে বলে দেওয়া হয়েছে উনি ট্রাইব্যুনালেরও সেক্রেটারি হবেন। এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবেন আর কি। এরপরে যদি আমরা 6-এর পরে যদি চলে যাই, আমরা 8-এ যদি দেখি, 8-এ বলতেছে যে আসলে এখানে নির্বাচনের কথা, নির্বাচন হইতে হইলে অবশ্যই 31শে মে বা তার পূর্বে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। হ্যাঁ, 45 দিন পূর্বে চেয়ারম্যান অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে কি করবে, তফসিল প্রকাশ করবে। এরপরে হচ্ছে হলো 10 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচনের প্রস্তাব বা কাউন্সিলের অফিসে প্রেরণ করবে, এবং 7 দিনের একটা বিরতি থাকবে। এর পরবর্তীতে নির্বাচনী প্রস্তাব যাচাই বাছাইয়ের জন্য আরো 14 দিনের একটা বিরতি থাকবে। এরপরে আমরা যদি বিধি 4 দেখি, যে ওখানে যে 7টি অঞ্চলে আমরা যেটা ইতিমধ্যে বললাম, সারা বাংলাদেশকে, সমগ্র বাংলাদেশকে 7টি অঞ্চলে ভাগ করবে, এবং 12 ডিভিশনগুলোকে 7 ভাগে ভাগ করে ওখান থেকে 7 জন, সমগ্র বাংলাদেশ থেকে দলগত আসন থেকে 60 জন, সাধারণ আসনের এই টোটাল 14 জন এইভাবে তারা নির্বাচিত করবে। 5-এ বলতেছে যে প্রত্যেক প্রার্থীকে বার কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিতে হইলে তারা 1000 টাকা করে কি দিতে হবে, মনোনয়ন ফি দিতে হবে, 3 জন দ্বারা প্রস্তাবিত হইতে হবে। ঠিক আছে, এই হলো কথাবার্তা। এরপরে আমরা 20-এ যদি দেখি, যদি নির্বাচনের ফলাফল বা বৈধতা নিয়ে যদি কেউ যদি করে, তাইলে 5 জন ভোটার দ্বারা 1000 টাকা জমা দিয়ে 30 দিনের মধ্যে সচিবের নিকট নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ দায়ের করতে পারবে। এবং আমরা যদি 22 দেখি, 3 জন সদস্য নিয়ে ট্রাইব্যুনাল গঠন হবে। অর্থাৎ এখানে যাদের মধ্যে থেকে চেয়ারম্যান এবং 2 জন বার কাউন্সিলের সদস্যের মধ্যে থেকে মনোনীত হবে, অর্থাৎ নির্বাচন ট্রাইব্যুনালের সদস্য নির্বাচনের প্রার্থী হিসেবে তারা অংশ নিতে পারবে না। এই বিষয়গুলো আসবে। এরপরে যদি আমরা দেখেন অনুচ্ছেদ 9-এ বলতেছে যে 30 দিন পূর্বে নোটিশ দিতে হবে যারা যারা বার কাউন্সিলের কোনো সদস্য নির্বাচিত হওয়া প্রসঙ্গে এই মর্মে তারা যেন কোনো প্রশ্ন উত্থাপন করতে না পারে যে তারা ভোটাধিকার প্রাপ্ত ব্যক্তিকে যথাযথভাবে নোটিশ প্রদান করা হয়নি। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। এরপরে আপনারা দেখবেন যে বার কাউন্সিলের আসলে কার্যাবলীগুলো আছে। বার কাউন্সিলের কার্যাবলীগুলো কি, বার কাউন্সিলের যে কাজগুলো আছে এগুলো যদি আমরা একটু শর্টকাটে মনে রাখার চেষ্টা করি, তাইলে আপনারা একটা টিপস লিখতে পারেন, সেটা হলো MORE, তারপরে হলো তার FB,
অর্থাৎ মোর এফবি, অর্থাৎ যদি কেউ অধিক ফেসবুক চালায় তারপরে ড্যাশ দিয়ে লেখেন ফি, পানিশমেন্ট দেওয়া হবে। তাহলে মোর এফবি ড্যাশ ফি, তাইলে আপনারা উপরে একটা কিউব দিতে পারেন, অর্থাৎ আছে 3টা, এফ এর উপরে একটা স্কোয়ার দিতে পারেন, এফ আছে 2টা। অর্থাৎ আমরা এম দিয়ে যদি দেখি এখানে কি করে মেনটেন করে, বার কাউন্সিলের যে কাজগুলো এম দিয়ে এরা কি করে তালিকা প্রস্তুত বা রক্ষণাবেক্ষণ করে, এই বিষয়গুলো আমরা আমরা দেখার চেষ্টা করি। দেখেন এম দিয়ে হলো কি করে, আমরা এই বিষয়টা দেখার চেষ্টা করব, মোর এফ বি ড্যাশ ফি। তাইলে এমডি আমরা দেখব যে মেনটেন করা, অর্থাৎ এরূপ তালিকা প্রস্তুত বা রক্ষণাবেক্ষণ এই কাজগুলো মেনটেন করে। ও দিয়ে আমরা দেখব অপরচুনিটিস গুলো কি, তালিকাভুক্ত অ্যাডভোকেট গণের সুযোগ সুবিধা স্বার্থ রক্ষা করা, এটা হলো তাদের একটা অপরচুনিটিস এর বিষয়গুলো, এটাও একটা তাদের কাজ। আর দিয়ে আমরা দেখব, অর্থাৎ তারা বিধি প্রণয়ন করে। আর দিয়ে যদি আমরা রুল দেখি যে বিধিগুলো তারা প্রণয়ন করতে পারে। এখন এই হলো 3টা, এই দিয়ে তারা এক্সামিন করে অর্থাৎ পরীক্ষা নেয়। তারপরে হলো দিয়ে হলো তারা ইলেকশন করে, অর্থাৎ সদস্যদের নির্বাচনের আয়োজন করা। এবং আপনার দিয়ে এক্সামিন, দিয়ে ইলেকশন, দিয়ে এডুকেশন, অর্থাৎ তারা আইন শিক্ষার উন্নয়ন করে। তাইলে মোটামুটি গেল 3টা। এরপরে এফ দিয়ে কি করে তারা, এফ দিয়ে বলতেছে যে তারা বার কাউন্সিলে বিভিন্ন ফান্ড গঠন করে, এটা হলো এফ এর কাজ। আর একটা এফ এর কাজ হচ্ছে তারা ফাংশন, আরো অন্য যে কার্যাবলীগুলো আছে ফাংশন গুলো আছে ওইগুলো তারা দেখাশোনা করে, যেগুলো সহায়ক, হ্যাঁ, ওই কাজগুলো তারা করার চেষ্টা করে। এরপরে হলো আমরা দিয়ে দেখবো হলো বিহেভিয়র, অর্থাৎ আচার আচরণ, অ্যাডভোকেটদের পেশাগত বা আচরণ নৈতিকতা নির্ধারণ করা। তারপরে হলো আমরা দেখবো হচ্ছে হলো ফি দিয়ে পানিশমেন্ট, অর্থাৎ অ্যাডভোকেটদের বিরুদ্ধে পেশাগত অসৎ আচরণের অভিযোগের বিচার ও শাস্তি দেওয়া। তাহলে দেখেন আপনারা যদি এই শব্দটা মনে রাখেন, MORE, মোর, তারপরে হলো FB, মানে আমরা যদি মোর, আমরা এমনি কি জানি, যদি অধিক ফেসবুক চালাইলে পানিশমেন্ট হবে, যদি আমরা এটা রূপকর্তে ইউজ করি তাইলে বিষয়টা কেমন হয়ে গেল না, আপনারা মনে রাখতে পারবেন। মোর কিউব এফ স্কোয়ার বি ড্যাশ ফি, এই শব্দটা যদি ইউজ করেন, মোর এফ বি ফি, এই শব্দটা যদি মনে রাখতে পারবেন, আপনার কার্যাবলীগুলো পরীক্ষার খাতাতে খুব ভালোভাবে লিখে আসতে পারবেন। কারণ আমি জানি যে অনেকবার পড়লেও আপনারা আসলে হুবাহু একটা প্রশ্ন লেখাটা পসিবল না, কিন্তু এই যে স্টেট ল একাডেমি আমরা চেষ্টা করি প্রতিনিয়ত স্টুডেন্টদেরকে যেন আপনারা মনে রাখতে পারেন এই টেকনিক গুলো শেয়ার করার জন্য। সব টেকনিক আসলে শেয়ার করা যায় না, তারপর আমরা ভিডিওগুলোতে আমাদের যে পূর্ববর্তী ভিডিওগুলোতে অনেক টেকনিক আমরা ইউজ করেছি, আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা আমাদের স্টেট ল একাডেমির ইউটিউব চ্যানেলটা শেয়ার করবেন, এটা টাইম লাইনে রাখবেন, আপনারা বেশি করে শেয়ার করবেন, ক্লাসগুলো দেখবেন, আশা করি অনেক লাভ হবে। কারণ কোনো বিনামূল্যে মনে করেন এত সুযোগ সুবিধা, এত টেকনিক্যালি বিষয়গুলো কখনোই আপনারা জানতে পারবেন না, বা এগুলো পসিবল না। তো এই জন্য আসলে আপনারা ভিডিওটা না টেনে আপনারা আহ, পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাইলে অনেকটাই আপনারা উপকৃত হবেন। এরপরেও যদি যারা দেখতেছেন যে না আমরা স্টেট ল একাডেমিতে ভর্তি হতে চাই, তাহলে আমরা আসলে খুব মোটামুটি বেশি নয়, সুলভ মূল্যই, আপনাদের আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করে আমরা স্টুডেন্টদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে থাকি। আপনারা চাইলে ভর্তি হতে পারবেন। আমাদের একটা ব্যাচ কন্টিনিউ চলমান আছে রাতের বেলায়, যারা অন্তত চাকরি বাকরি করে পড়াশোনা বা আদার্স কার্যক্রম শেষ করে 10টা থেকে 11টার মধ্যে আপনারা ক্লাস করতে চান, আপনারা যোগাযোগ করতে পারেন। সেটা ফ্রিলি এবং রিটেন সবের জন্য আছে। আমরা একসাথে ফ্রি রিটেনের প্রস্তুতি আমরা নেওয়ার চেষ্টা করি আগ থেকেই। তো আশা করছি আপনাদের কাজে লাগবে। এরপরে 11তে হলো বার কাউন্সিলের অনুচ্ছেদ 11তে বলা আছে বার কাউন্সিলের স্থায়ী কমিটি যেগুলো আছে, নির্বাহী কমিটি, আর্থিক কমিটি, আইন শিক্ষা কমিটি। নির্বাহী আর্থিক কমিটিতে সদস্য 5 জন করে আছে, আর আইন শিক্ষা কমিটিতে সদস্য আছে হলো আপনার 9 জন। কিন্তু এখানে 2 জন হলো কোনো কি হইতে হবে, মানে আইন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হইতে হবে, এই হলো কথাবার্তা। আর টোটাল 5 জন হবে হচ্ছে হলো বার কাউন্সিলের সদস্য, বাকি 4 জন হলো আহ, মানে 4 জনের সর্বনিম্ন 2 জন করে কলেজ বা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে শিক্ষক হবে, আর যারা বার কাউন্সিলের সদস্য নয়। এই হলো কথাবার্তা। তাহলে আমরা 11 দেখলাম।
এরপরে 12তে এখানে এনরোলমেন্ট কমিটিটা যেটা আছে, যেটা আহ, আহ, সনদ প্রদান করা হয়, যে কমিটি যেটা আছে 11 খতে বলা আছে এখানে 5 জন সদস্য থাকবে। একজন হবেন চেয়ারম্যান, বাকি 4 জন সদস্য। এটা হলো চেয়ারম্যান হবেন হচ্ছে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের বিচারক, আবার প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক। এরপরে অ্যাটর্নি জেনারেল এবং বার কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে একজন। এ হলো মোটামুটি এনরোলমেন্ট কমিটির সদস্য। এরপরে আপনারা দেখবেন এখানে কিছু ফান্ড টান্ডের ব্যবস্থা আছে, এগুলো লেস ইম্পর্টেন্ট। যেমন 12 শূন্যপদ কেমনে পূরণ হবে, সিনিয়রদের মানে যারা কি করবে, 13তে 14, এগুলো কিছু ফান্ড 15, 16 এগুলোর কার্যক্রমের বিষয়গুলো বলা আছে, এগুলো একটু দেখে নিবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে হলো আপনারা 19-এ বলতেছে যে হলো অ্যাডভোকেট না হয়ে আইন চর্চা করতে পারবেন না, বিষয়গুলো আছে। আর হাইকোর্টে আইন পেশার যোগ্যতা কি কি আছে, 2 বছরের আইন পেশায় নিম্ন আদালতে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারা স্নাতক পাস বা সরকারি গেজেটে উল্লেখিত বাংলাদেশের বাইরে কোনো অ্যাডভোকেট হিসেবে আইন পেশা চর্চা করছেন। এই বিষয়গুলো দিয়ে আপনারা দেখবেন যে কিভাবে হাইকোর্টে যোগ্যতা। আর অ্যাডভোকেট হওয়ার যে অযোগ্যতা, অ্যাডভোকেট হওয়ার অর্থাৎ নিম্ন আদালতে যে যে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা আছে সেটা 27 অনুচ্ছেদে বলা আছে। দেখবেন যে ওখানে বাংলাদেশের নাগরিক হইতে হবে, ন্যূনতম 21 বছর হইতে হবে, এবং আইনের ডিগ্রি থাকতে হবে, এবং বাংলাদেশ বার কাউন্সিল স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিশ্ববিদ্যালয় অথবা ব্যারিস্টার হলে অথবা অ্যাডভোকেট তালিকাভুক্তি পাশ করলে, পরীক্ষার ফি দিলে, বা এই বিষয়গুলো দেখে আসলে। আর অযোগ্যতা কিছু বিষয় আছে, যেমন 2 বছরের বেশি যদি সরকারি চাকরি থেকে নৈতিক অবক্ষয়ের জন্য যদি অপসারিত হলে, 2 বছর অতিক্রম না হলে, অথবা নৈতিক অবক্ষয় জনিত দণ্ডিত হলে, সেটা যদি 5 বছর অতিক্রম না হয়, সেই বিষয়গুলো একটু দেখতে হবে। এগুলো ওভারঅল একটা আলোচনা, কারণ প্রশ্ন কোথা থেকে আসবে কেউই জানে না। আপনারা যদি ওই যে বিভিন্ন যে কোর্সগুলো 20 দিনে, 30 দিনে, ওই যে 40 দিনের যে কোর্স করতেছেন বিভিন্ন ভাষা শিক্ষার মতো, এগুলো করে আসলে আইনজীবী হওয়া পসিবল না। ওভারঅল আপনাদের একটা ধারণা থাকতে হবে আইন এবং অনুচ্ছেদ, বিধি, এই বিষয়গুলোর উপর একটা ভালো নলেজ থাকতে হবে। প্রশ্ন কোথা থেকে আসবে, আর প্রশ্ন যদি আপনি যদি আইন জানেন, প্রশ্ন যেখান থেকে আসুক আপনি লিখতে পারবেন। ঠিক আছে? তো এই জন্য মেন হাইলাইটস ওয়ার্ড গুলো, মেন কিওয়ার্ড গুলো আপনারা দেখার চেষ্টা করেন মূল বই থেকে, তাইলে ইনশাল্লাহ কাজে লাগবে। হ্যাঁ, আপনাদের সাথে সবসময় থাকবে বেয়ারেক, সবসময় বেয়ারেক্টের আলোকে আপনারা পড়াশোনা করার চেষ্টা করেন, তাইলে আপনারা ভালো করতে পারবেন আশা করছি। এরপরে দেখেন আপনারা 32-এ বলা আছে হলো কি বলা আছে, এখানে শাস্তির কিছু বলা আছে, যাদেরকে কি কি শাস্তি দিতে পারে। আহ অসৎ আচরণের জন্য দায়ী হলে তাদের তিরস্কার করতে পারে, সনদ স্থগিত করতে পারে, বাতিল করতে পারে, এবং এই বিষয়গুলো আছে। কারা পারে অভিযোগ করতে পারে, কারা আদালত পারে, বার কাউন্সিল পারে, যে কোনো ব্যক্তি পারে। এরপরে 33-এ বলতেছে ট্রাইব্যুনালের সদস্য থাকবে 3 জন, অর্থাৎ বার কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে 2 জন, অ্যাডভোকেটদের মধ্য থেকে একজন নিয়ে আপনার হচ্ছে হলো একটা ট্রাইব্যুনাল গঠিত হয়। যিনি প্রবীণ থাকবেন উনি চেয়ারম্যান হবেন। তবে মনে রাখবেন অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের ট্রাইব্যুনালের সদস্য হতে পারে না, এই বিষয়গুলো দেখবেন। আর 34-এ এটা খুবই গুরুত্বপূর্ণ এবার পরীক্ষার জন্য, যে কার্যাবলীগুলো আছে, কি করে একজন ট্রাইব্যুনাল আসলে করেটা কি, সেই বিষয়গুলোর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। অনুচ্ছেদ 34-এ বলা আছে প্রথমে কি করবে, তারা অনুসন্ধানের জন্য ট্রাইব্যুনাল শুনানির জন্য একটা তারিখ নির্দিষ্ট করবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে অ্যাডভোকেট বা অ্যাটর্নি জেনারেলকে সাক্ষ্য প্রদানের জন্য নোটিশ দিবে। পরবর্তীতে ওনারা দেখবেন যে অনুসন্ধান শেষে ট্রাইব্যুনাল অভিযোগটি বাতিলও করতে পারেন, অথবা যে ক্ষেত্রে বার কাউন্সিল নিজস্ব উদ্যোগে ট্রাইব্যুনাল অভিযোগ প্রেরণ করা হয়েছিল সেক্ষেত্রে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিতে পারেন, এবং সেই অনুযায়ী শাস্তি আরোপ করার আদেশ দিতে পারেন। প্রথমে কি করবেন, অনুসন্ধানের জন্য একটা তারিখ নির্ধারণ করবেন, কাদের নিকট নোটিশ পাঠাবে, অ্যাডভোকেট বা অ্যাটর্নি জেনারেলের নিকট। এরপরে অনুসন্ধান করে যদি দেখে যে না আসলে এটা কোনো ভিত্তি নেই, তাহলে উনি বাতিলও করতে পারবেন অথবা শাস্তি দিতে পারবেন। এরপরে বলতেছে যে ট্রাইব্যুনাল কোনো অ্যাডভোকেটকে আইন চর্চা থেকে অব্যাহতি দিলে বা বিরত রাখার জন্য যদি কোনো বলে, তাহলে বিরত থাকতে নির্দিষ্ট করে দিবে, যে আদালত কর্তৃক নির্দিষ্ট আইন চর্চা থেকে বিরত থাকতে তাকে নির্দিষ্ট করে দিবে। এরপরে খরচের একটা বিষয় আছে, যে খরচ প্রদানের আদেশ দিতে পারেন, যে
আপনার ট্রাইব্যুনাল মানে খরচ বা প্রতিরোধক খরচ সংক্রান্ত ট্রাইব্যুনালের যে কোনো আদেশ হাইকোর্টের আদেশের নিয়ে কার্যকর হবে। এরপরে জরিমানা করতে পারেন, 500 টাকা জরিমানা করার, মিথ্যা অভিযোগ হয়রানিমূলক কেউ যদি অভিযোগ দায়ের করে 500 টাকা জরিমানা করতে পারেন। এরপরে রিভিউ করতে পারেন, সেটা ট্রাইব্যুনাল নিজেও পারেন, কারো আবেদনেও পারেন। এরপরে বলতেছে যে যদি কোনো অ্যাডভোকেটের তিরস্কার বা তাদেরকে বাদ দেওয়া হয়, তাহলে নামের পাশে বিষয়টা উল্লেখ থাকবে এবং তাদের সার্টিফিকেট গুলো ফেরত নেওয়া হবে। আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এগুলো যদি বুঝেন, এগুলো যদি জানেন, তাইলে আপনারা এরপরে যে 35 আসলে এখানে ট্রাইব্যুনালের কিছু ক্ষমতা দেওয়া আছে, সেটা মনে রাখবেন হলো উদক দিয়ে, অর্থাৎ তাদেরকে উপস্থিত নিশ্চিত করা, রস্য দিয়ে, দ দিয়ে হলো দলিল উপস্থাপনে বাধ্য করা, ক দিয়ে কমিশন ইস্যু করা। এই হলো বার কাউন্সিলের ক্ষমতার কথা। তবে কি পারবে না বার কাউন্সিল, সেটা বলা আছে হলো কোনো প্রিজাইডিং অফিসারকে, অর্থাৎ হাইকোর্টের অনুমতি ব্যতীত কোনো আদালতের প্রিজাইডিং অফিসারকে অথবা ক্রিমিনাল বা রাজস্ব আদালতের বিচারক বা ট্রাইব্যুনালের সামনে হাজির দিতে পারবে না সরকারের অনুমতি ছাড়া। কোনো ক্রিমিনাল বা রাজস্ব আদালতের বিচারককে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দিতে পারবে না। এই হলো মোটামুটি তাদের রিস্ট্রিকশন। আশা করছি বুঝতে পেরেছেন। আর শাস্তিগুলো তো আমরা ইতিমধ্যে 41-এ দেখছি যে হাইকোর্ট আইন চর্চা করলে যদি এখানে কি শাস্তি আছে যদি যারা অ্যাডভোকেট না হয়, সেই বিষয়গুলো একটু মনে রাখবেন। ঘুরি ফিরি এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। এখন আপনাদের জন্য চমক, সেটা হচ্ছে হলো আপনারা ইথিক্স অ্যান্ড অর্ডার কিভাবে মনে রাখবেন, সেই বিষয়গুলো আমরা একটু আহ দেখার চেষ্টা করি। দেখেন, আমরা একটু চলে যাই। এই যে এখানে 4টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে কি বলা আছে, 4টা অধ্যায় মনে রাখবেন কিভাবে। আপনি মনে করেন প্রথমে কোর্টে গেলেন, তো কোর্টে গেলে আপনার নিশ্চয়ই আপনার অন্য অন্য আইনজীবীদের প্রতি একটা দায়িত্ব আছে, সেটাই প্রথম অধ্যায়ে বলা আছে। প্রথম অধ্যায়ে যদি আমরা এক দেখি, সাথে যদি আরেকটা এক দিয়ে দিই, তাইলে 11টা বিধি এখানে মোটামুটি আছে। এরপরে যদি আপনি কোর্টে অন্য অন্য আইনজীবীদের সাথে দেখা করার পরে আপনার সাথে কে দেখা করবে, আপনার সাথে নিশ্চয়ই আপনার মক্কেল দেখা করবে, তাহলে মক্কেলের প্রতি আপনার কিছু দায় দায়িত্ব আছে। এরপরে হলো মক্কেলের পরে আপনি কোথায় যাবেন, মক্কেলের পরে আপনি আদালতে যাবেন, আদালতের প্রতি আপনার কিছু দায় দায়িত্ব রয়েছে। এরপরে হলো আদালত থেকে আপনি কোথায় আসবেন, বাসায় আসবেন, আসার পথে আপনি জনসাধারণের প্রতি আপনার কিছু দায় দায়িত্ব রয়েছে। এই হলো আপনি তাইলে বুঝে গেলেন যে প্রথমে অন্য অন্য আইনজীবীদের প্রতি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় হলো আমার এখানে প্রথম অধ্যায়ে 11টা বিধি আছে, দ্বিতীয় অধ্যায় হলো আমার হলো মক্কেলের প্রতি, ওখানে 14টা বিধি আছে। এরপরে তৃতীয় অধ্যায় হলো আমার আদালতের প্রতি, ওখানে হলো তৃতীয় অধ্যায়ের 9টা বিধি আছে, 3 তিরিকা 9, 3-এর গুণ করে দিবেন, হয়ে গেছে। এরপরে চতুর্থতম অধ্যায় হলো জনসাধারণের প্রতি আমার 8টা দায়িত্ব কর্তব্য রয়েছে, সেগুলো একটু দেখলে 4-8 মোটামুটি। তাইলে এই যে 42টা বিধি, এখন ভিতরের গল্পগুলো আপনি কিভাবে মনে রাখবেন, সেই টিপসটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখেন, ওখানে মনে রাখতে হইলে আপনাকে দেখবেন আমরা যেটা বলি মুভি, ম বর্ষিকার বি, মুভি, ম দিয়ে মর্যাদা, বর্ষিকার বি দিয়ে বিজ্ঞপ্তি। আপনি কি করতে পারবেন না, আপনি আপনি প্রত্যেক আইনজীবী নিজের পেশা বা মর্যাদা সমুন্নত রাখবেন। ম দিয়ে হলো মর্যাদা, ঠিক আছে? এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করেন। আমি যে টিপস গুলো দিচ্ছি এটা একটু নোট ডাউন করেন। ম দিয়ে মুভি, মর্যাদা, বর্ষিকের বিধি হলো বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটা একটু মনে রাখার চেষ্টা করেন। ম দিয়ে মর্যাদা, বর্ষিকের বিধি বিজ্ঞপ্তি। আশা করছি মুভি বুঝে গেছেন। এরপরে হলো অনু। আমরা দেখেন অ দিয়ে হলো অর্থ, অর্থ বন্টন। আমরা 3 নম্বরে বলতেছি যে অর্থ বন্টন, অ দিয়ে। অনুর অ দিয়ে অর্থ বন্টন, অর্থাৎ পেশাগত নিযুক্তির জন্য কাউকে পারিশ্রমিক দিবেন না বা অর্থ বন্টনে অংশীদার হবেন না, সে বিষয়টাই। তারপরে হলো অনু 2টা আছে, অর্থাৎ অনুপস্থিতি 2টা আছে, এটা একটু মাথায় রাখতে হবে, কারণ এগুলো সবের উপকর্থে আপনাদের কিছু জিনিস প্র্যাকটিস করে মাথায় রাখতে হবে। অনুপস্থিত মানে বুঝাইতেছে আইনজীবীর অনুপস্থিতিতে প্রতিপক্ষের সাথে মামলার বিষয়ে আলোচনা করা যাবে না। তারপরে হলো আপনার হলো অনুপস্থিত আর একটা বিষয় আছে, প্রতিপক্ষ আইনজীবীর অনুপস্থিতিতে আদালতে মামলা উপস্থাপন করা যাবে না। তাইলে আমরা বুঝে গেছি যে ম দিয়ে মর্যাদা, বর্ষিকের বি দিয়ে বিজ্ঞপ্তি, অ দিয়ে অর্থ বন্টন, অনু দিয়ে আবার অনুপস্থিত যদি আমরা একসাথে দেখি, আহ অনুপস্থিত 2টা আছে। একটা হলো আমরা কি করতে পারবো না, আইনজীবীদের অনুপস্থিতি প্রতিপক্ষের সাথে আমরা মামলার বিষয় নিয়ে কথা বলতে পারবো না, এবং অনুপস্থিত নিয়ে আমরা কি করতে পারবো না, আদালতে মামলা উপস্থাপন করতে পারবো না। এরপরে আমরা চলে যাবো হলো, আমরা মোটামুটি 5 পর্যন্ত শিখে গেলাম, এবার আমরা 9 থেকে শুরু করি।
আমরা নয় নয় বিধিটা কেমনে মনে রাখবো? আমরা বলছি অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল ফিস বন্টনে বিবাদ পরিহারে বাধা দিবেন। প্রথমের নয়ে আছে হলো অ্যাটর্নি জেনারেল। তাহলে অ্যাটর্নি জেনারেল কি জিনিস? অ্যাটর্নি জেনারেল তার কার্যবলী সমুন্নত রাখা আইনজীবীর কর্তব্য, তার একটা মান সম্মান রাখা। তারপর হলো ফিস বন্টন মানে এরা কি করবে? আইনজীবীগণ নীতি অনুযায়ী নিজেদের মধ্যে ফিস বন্টন করবে। এরপর হলো বিবাদ, তারা বিবাদ পরিহার করবে, অর্থাৎ আইনজীবীগণ নিজের মধ্যে বিবাদ পরিহার করবে। বাধা দিবেন মানে মক্কেল একাধিক আইনজীবী নিয়োগ করতে চাইলে এখানে বাধা দেওয়া যাবে না। তাইলে অ্যাটর্নি জেনারেল কি করবে? ফিস বন্টনে বিবাদ পরিহারে বাধা দিবেন। এটা দিয়ে আপনারা 9 থেকে 6 পর্যন্ত মনে রাখতে পারবেন। লাস্টে হলো সিনিয়র, সিনিয়র দুইটা, হ্যাঁ, জুনিয়র আইনজীবী সিনিয়রদেরকে সম্মান করবে, এই হলো কথাবার্তা। আর সিনিয়র একাধিক আইনজীবী থাকলে জ্যেষ্ঠ আইনজীবী যারা বয়স্ক আইনজীবী ওনাদেরকে মামলা পরিচালনার দায়িত্ব দিতে হবে। 10 এবং 11 বিধি হচ্ছে হলো সিনিয়র, দুইটাই সিনিয়র আছে। তাইলে হলো মুভি অনু অ্যাটর্নি জেনারেল ফিস বন্টনে বিবাদ পরিহারে বাধা দিবেন, লাস্টে সিনিয়র দুইটা। এই কথাগুলো যদি মনে রাখতে পারেন 11টা বিধি মনে রাখতে পারবেন। এরপরে দেখেন এখানে দ্বিতীয় অধ্যায়ে কি বলা আছে? দ্বিতীয় অধ্যায় আছে তাহলে মক্কেলের বিরুদ্ধে দায়িত্ব। আপনার হলো 2-এর ডাবল যদি 4 করে দেন, এখানে 14টা বিধি হয়ে যায় আগের একের সাথে। তাহলে 14টা বিধি এখানে আছে। তারপরে আমরা এখানে মনে রাখার চেষ্টা করবো হলো আইসিডিআর। আইসিডিআর দিয়ে মনে রাখবো। আই দিয়ে আমরা বলছি ইন্টারেস্ট, অর্থাৎ আইনজীবী কখনো মক্কেলের সম্পত্তির প্রতি আসক্ত হবেন না। সি দিয়ে হলো আপনার কনফিডেন্সিয়াল, অর্থাৎ প্রিভিয়াস ক্লায়েন্টের, অর্থাৎ আইনজীবী কোনো মামলা সম্পর্কিত যাবতীয় বিষয় মক্কেলের গোপনীয়তা রক্ষা করবেন। হ্যাঁ, কনফিডেন্সিয়াল অর্থাৎ গোপনীয়তা। আর ডিসক্লোজিং বর্ণনা করবেন, প্রকাশ করবেন যদি বিরুদ্ধ পক্ষের সঙ্গে কোনো স্বার্থ থাকলে সেগুলো প্রকাশ না করে তাহলে পেশাগত নিয়োগ করবো না, সেগুলো বর্ণনা করবেন। আর দিয়ে রিপ্রেজেন্ট করবেন, অর্থাৎ কখনো উভয় মামলা পরিচালনা করা যাবে না। তাইলে আইসিডিআর এর গল্প আমরা শেষ করলাম। ফি দিয়ে বলতেছে হলো পারচেস করবেন না, অর্থাৎ নিজের নামে বেনামে মামলার বিষয়বস্তু এগুলো ক্রয় করবেন না। হ্যাঁ, আর এম দিয়ে হলো মিক্স করবেন না। কি মিক্স করবেন না? নিজের সম্পত্তির সঙ্গে মক্কেলের সম্পত্তি মিক্স করবেন না, এগুলো বিষয়। সিভি তো হলো আপনি কেস, অর্থাৎ নিয়োগপ্রাপ্ত নয় কোনো কেসে আপনারা কথা কোনো পরামর্শ দিবে না। ভি দিয়ে হলো আমরা ভায়োলেন্স বলবো, অর্থাৎ কাউকে আইন ভঙ্গের জন্য আদেশ দিবেন না। ডাবল এফ দিয়ে হলো আপনি কি করবেন? ফুল সাপোর্ট দিবেন, অর্থাৎ অভিযুক্তের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলে তাকে আইনানুগ সর্বোচ্চ সাপোর্ট সহায়তা করতে হবে। এফ দিয়ে হলো ফি দিয়ে বলতে আপনাকে কি করতে হবে? পারিশ্রমিক গ্রহণের বিষয়গুলো। এরপরে এখানে আইনজীবীদের স্ত্রী এতিম সন্তানদেরকে বিনা ফিসে আপনারা সহায়তা করবেন, সেটাও বলা আছে। এরপরে হলো সি দিয়ে বলতেছে যে হলো আপনার কম্পেনসেশন, অর্থাৎ ক্ষতিপূরণ। আইনজীবী নিজেদের সম্মানের কারণে ক্ষতিপূরণের বিষয়ে বিরোধ পরিহার করবেন। বি দিয়ে বলতেছে বিলিভ, ব্যক্তিগত বিশ্বাস, ব্যক্তিগত বিশ্বাস বর্ণনা করা, পরিহার করা উচিত। জি দিয়ে হলো আমরা গিভ আপ, আপনি যদি আইনজীবী নিজে কোনো মামলা সাক্ষী হলে মামলা মানে উনি ছেড়ে দিবেন, দায়িত্ব ছেড়ে দিবেন ওই মামলার। ফোর্স দিয়ে এফ দিয়ে ফোর্স, তাকে বল প্রয়োগ, বাধ্য করা যাবে না। হ্যাঁ, বিশেষ কারণ অন্য কোনো আইনজীবীকে বিশেষ কোনো দিনে মামলা করা বাধ্য করা যাবে না। আমরা মোটামুটি তাইলে বিষয়গুলো দেখে ফেলেছি। লাস্টে দেখেন তৃতীয় অধ্যায়ে কি বলতেছে? 3-এর ডাবল আমরা গুণ করলে 3 3 9। এখানে আমরা মনে রাখবো আর এ সি পিপিএন ফল। আর দিয়ে আমরা রেসপেক্টফুল অ্যাটিটিউড এর কথা মনে রাখবো। এ দিয়ে আমরা অ্যাডভাইসের কথা মনে রাখবো। সি দিয়ে কনফিউজ, বিভ্রান্ত করব না। ফি দিয়ে প্রাইভেট খাস কামরা যাব না। এবং ফি দিয়ে হলো ফিফি, ন্যায় বিচারের সহায়তা করবে ফিফি। এরপরে হলো এন দিয়ে নিউজ, আমরা তথ্য প্রকাশ করব না। ফি দিয়ে পলিটিক্যাল, বিচারককে নিয়োগ করা যাবে না। এ দিয়ে এফআইআর অনুপস্থিত থাকা। এল দিয়ে লিগাল, আইনি মতামত উপস্থাপন করা। আমরা যদি চতুর্থ অধ্যায়টা যদি একটু দেখার চেষ্টা করি, দেখেন এখানে বিধি আছে 4-এর ডাবল 8টা বিধি আছে। এখানে আমরা কি বলতেছি? আমরা এখানে মনে রাখার চেষ্টা করছি ডমরিপ, DOMRRIEB। ডি দিয়ে ডিলে, বিরক্তি বা হয়রানির জন্য কোনো মামলা বিলম্বিত বা কাউকে হয়রানি করার জন্য গ্রহণ করবেন না। অপোজিট পার্টির সাথে ভালো ব্যবহার করবেন। ও দিয়ে এম দিয়ে নিশ্চিত, ক্ষতি বা হয়রানি করবেন না, প্রতিবাদ তৈরি করবেন না। আর দিয়ে রেসপন্সিবল, দায়িত্ব গ্রহণের বিষয়গুলো বলা আছে। আর দিয়ে রিজেক্ট, আপনি প্রত্যাখ্যান হলেন, অর্থাৎ আপনি প্রত্যাখ্যান করা যাবে, সেটা কি বলতেছে? কোনো ব্যক্তি বা সংস্থার রাজনৈতিক মামলা যাদের গুরুত্বপূর্ণ তিনি গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবেন। আইডেন্টিটি, তার পরিচয় প্রকাশ করা লাগবে। ইডি এঙ্গেজমেন্ট, নিযুক্তির বিষয়গুলো।
যদি সে কোনো বিচারক যদি বিচারক হিসেবে দায়িত্ব পায়, তাহলে আইনজীবী নিযুক্তি গ্রহণ কি বলতেছে, কোনো বিষয় বিচারক হিসেবে যদি সে দায়িত্ব গ্রহণ করলে সে বিষয়ে আইনজীবী হিসেবে নিযুক্ত গ্রহণ করবে না। এবং বিধি হলো বিজনেস এর কথা, অর্থাৎ কেউ ব্যবসায় যুক্ত হতে পারবেন না যারা আইনজীবী। এই হলো মোটামুটি কথাবার্তা। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে বিষয়টা। আপনারা অনেক টেকনিক্যালি এই যে 42টা বিধি মনে রাখতে পারবেন। যদি উপকৃত হন তাইলে ইনশাল্লাহ আমাদের পেজের সাথে থাকেন, আমাদের চ্যানেলের সাথে থাকেন। আর যদি আপনারা আমাদের প্রাইভেট ক্লাসে ভর্তি হতে চান তাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। আর আরেকটা বিষয় আপনাদের সাথে একটু কথা বলে আমরা শেষ করার চেষ্টা করব। দেখেন বিগত সনে কি প্রশ্ন আসছে, আসলে ঘুরে ফিরে দেখতেছেন যে বার কাউন্সিল কি প্রশ্ন আসছে, এগুলো আপনারা পারবেন। বার কাউন্সিলের বৈশিষ্ট্যগুলো কি, বৈশিষ্ট্যগুলো যদি আপনারা মনে রাখার জন্য আমি যদি বলি যে 80 মাস সিবি, 80 মাস কি শিখতেছেন আপনি। আ দিয়ে হলো এটা আইনশিষ্ট প্রতিষ্ঠান, দন্তা সরসিকের সি দিয়ে হলো এটা আপনার হলো এটা সিল মোহর থাকবে, ময়কারমা দিয়ে এটা মামলা করার ক্ষমতা থাকবে, দন্তাস্ব দিয়ে হলো সম্পত্তি অর্জন, সরসিকার সি দিয়ে হলো চিরন্তন অস্তিত্ব, বড়শিকার বিধি প্রণয়ন করবে। এই যে 80 মাস সিবি দিয়ে আপনারা বৈশিষ্ট্যগুলো লিখে ফেলতে পারবেন। আমাদের প্রত্যেকটা ক্লাসে এইভাবে টেকনিক্যালি আপনাদেরকে শেখানো হবে কিভাবে আপনারা মনে রাখবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলেই আমরা শেষ করতে চাই। সেটা হলো একটা আপনারা হচ্ছে হলো কোনো আইনজীবী হিসাবে কিভাবে গোপনীয়তা, স্বচ্ছতা, দায়বদ্ধতা করবেন, এই প্রশ্নটার উত্তরটা আপনারা কিভাবে দিবেন। এই প্রশ্নটার উত্তর আপনারা দিতে হইলে কি করতে হবে, যে গোপনীয়তা, এই যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে, প্রথম অধ্যায় থেকে 4 বিধি, দ্বিতীয় অধ্যায় থেকে 2 বিধি এবং তৃতীয় অধ্যায় থেকে 6 বিধি, অর্থাৎ 426 দিয়ে মনে রাখবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা বিধি নিয়ে 426 গঠন করা হয়েছে। এগুলোই হচ্ছে গোপনীয়তার বিধি। এরপরে স্বচ্ছতার বিধিগণগুলো এখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে স্বচ্ছতা, আর অন্য কোনো অধ্যায় নাই। প্রথম অধ্যায়ের 5, 6, 7 বিধিগুলো স্বচ্ছতা, আর দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে হলো 1 এবং 10, একের সাথে শূন্য লাগাই দিলে 10, মিডলে হচ্ছে হলো 3, 4, 5, এগুলো হচ্ছে স্বচ্ছতা। এরপরে হলো দায়বদ্ধতা কোনগুলো, 1 এবং 3 বিধি এবং 4 বিধিতে দায়বদ্ধতার বিধি, মানে 1 অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়ে দায়বদ্ধতার বিষয়গুলো বলা আছে। একে বলা আছে 1, 2, 3 নয়, এগুলো দায়বদ্ধতা 1 অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় থেকে বলা আছে, দেখেন কি সুন্দর মিল আছে, 1-এর পরে 2 বাদ 3, 3-এর পরে 4 বাদ 5, 5-এর পরে 6 বাদ 7, 7-এর পরে 8, এগুলো হচ্ছে হলো দায়বদ্ধতা তৃতীয় অধ্যায় থেকে। চতুর্থ অধ্যায়ের 2 বিধিটা। আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, টাইমলাইনে রাখবেন, ইনশাল্লাহ অনেক বেশি উপকার হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে পরের ভিডিওতে। আমরা প্রত্যেকটা ভিডিও সাজেশন আকারে দেওয়ার চেষ্টা করব, কি কি আসবে পরবর্তীতে সাজেশন আকারে আসবে 7টা সাবজেক্ট নিয়ে। আমাদের চ্যানেলের পাশে থাকুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।